ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ বিজ্ঞান চেতনা প্রসারের একটি গণসংগঠন। ত্রিপুরা রাজ্যের এসসিআরটির তরফে ক্লাস 7-এর যে গণিত বই প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম তার যে প্রচ্ছদ, সেই প্রচ্ছদের মধ্যে নটা ব্লকের ছবি রয়েছে। সেই ব্লকের ছবিগুলোর মধ্যে দেখতে পাচ্ছি রাহু এবং কেতুর উপস্থিতি। আমরা জানি যে বিজ্ঞানের যে বর্তমান ধারণা, সেখানে রাহু এবং কেতুর যে কাল্পনিক ধারণা ছিল, সেই কাল্পনিক ধারণাটা বাতিল হয়ে গেছে। কিন্তু আজকে ক্লাস 7-এর 7ম শ্রেণীর বইয়ের মধ্যেই সেটা আবার তুলে আনা হয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে আমি খুব আশঙ্কিত, কারণ ক্লাস 7 বা 8 এরা এই যে বয়সটা কৈশোর বয়স, এই কৈশোর বয়সে আসলে হচ্ছে বয়স সন্ধিকাল। এই সময় কিন্তু তারা সবাই মানে অন্যের আচরণ, বিভিন্ন মতামত অথবা পরিবেশের উপর তারা খুব বেশি নজর রাখে এবং তা দ্বারা সহজেই তারা আকৃষ্ট হয়, সেগুলো গ্রহণ করতে চায়। সেক্ষেত্রে এই ধরনের একটি অবৈজ্ঞানিক একটি ধারণা তাদের মধ্যে সঞ্চারিত করাটা খুবই বিপজ্জনক। সেক্ষেত্রে একটা সমস্যা এটাই হতে পারে যে এদের মধ্যে এই সময় থেকেই এই যে বিজ্ঞান চেতনা বা এগুলি গড়ার পক্ষে এই যে প্রচেষ্টা, মানে সরকারের এই যে প্রচার, শিক্ষা বিভাগের যে এই প্রচেষ্টা, সেটা কিন্তু মারাত্মক একটা পশ্চাৎগামিতার একটা সুযোগ করে দেয়। যার ফলে এবং এরা যখন বড় হবে আরো, তখন তাদের কাছে তাদের মানে যে ব্যক্তি মানুষ, যেটা শিক্ষার প্রধান উদ্দেশ্য, যে মানসিক উৎকর্ষ সাধন এবং তার বিকাশ, সেটা খুব বেশি ব্যাহত হবে। তাদের বিজ্ঞান মনস্কতা থাকার কথা নয়। সেই যেরকম এই ধান্দারানাগুলি প্রত্যেক সময়ে তাদের যে চিন্তা ভাবনা আছে তার উপর একটা প্রভাব দিলেই এফেক্ট করবে, প্রভাব বিস্তার করবে। তো ইয়েতে মানে সংবিধানে বিজ্ঞান মনস্ক অর্থাৎ পূর্ণাঙ্গ একটি মানুষ তৈরি করার কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সংবিধানের যে মানে মূল সূত্র তার থেকে মানে সব রাষ্ট্র বিচ্যুত হয়েছে। কেন এরকম, সেটা তো এই যে সর্বগ্রাসী চিন্তা, এই ধরনের চিন্তা ভাবনা কেন এইভাবে প্রকাশিত হচ্ছে, তা আমরা আগে দেখতে পেয়েছি বিভিন্ন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বদের মুখে। কিছু কিছু হয়তো বিজ্ঞানীরাও তাদের মুখেও এইরকম দেখেছি। আরো এমনকি অবিজ্ঞান সুলভ কিছু পেপার, গবেষণাপত্র, সেগুলিও সায়েন্স কংগ্রেসে উপস্থাপিত হয়েছে। সেটাকে আমরা একটা আন্দাজ করতে পারি যে রাষ্ট্রের উদ্দেশ্যটা কি, কিন্তু সেটা যতটুকু ফলদায়ক হবে, তার চেয়ে বেশি ফলদায়ক হবে যদি আগের থেকে তারা শিক্ষা বিভাগের এই ছোট ছোট কোমলমতি ছাত্রদের মনে সেই অবিজ্ঞান সুলভ যে বিষয়গুলি, সেগুলিকে সেগুলিকে পড়তে উৎসাহিত করি। তো সেই ক্ষেত্রে কি হবে, একই অবস্থা। সেক্ষেত্রে বিজ্ঞান চেতনা থাকবে না, মেধার উৎকর্ষ সাধন হচ্ছে না। বিজ্ঞানের সেই ফলে কি হবে, বিজ্ঞানের উন্নতি হবে না, অর্থাৎ একটা অন্ধকার যুগে যেন আবার প্রবেশ করবে। কথা হচ্ছে যে এটা করার উদ্দেশ্য যদি এই হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা খুব বিপদেই আছি। বিপদে এসে ভারতের ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল হবে না। কারণ
কেবলমাত্র যে শ্রমিক সরবরাহ ছাড়া কোনো মৌলিক বিজ্ঞান বৈজ্ঞানিক কোনো আবিষ্কার অথবা টেকনোলজির বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হবে। আমাদের পরনির্ভর হয়ে থাকতে হবে। আমরা জানি না যে এই সম্পর্কে যে রাষ্ট্র চিন্তা ভাবনা করেন কিনা। নমস্কার, আজকে আমরা এসছি ডক্টর দেবাশিস নাথের সাথে কথা বলার জন্য। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। তো আমরা ইতিমধ্যেই দেখেছি যে সিআরটি যে বই প্রকাশ করেছে সপ্তম শ্রেণীর জন্য, যে সপ্তম শ্রেণীর যে গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের মধ্যে 3-এর ম্যাজিক বর্গ বোঝানোর জন্য রাহু এবং কেতুর ছবি সেখানে দেওয়া হয়েছে। তো আমরা রাহু এবং কেতু একটা বাতিল ধারণা, সেটা আমরা জানি। তো এই ব্যাপারে তো এখন যদি এই সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আছেন তারা যদি এই কনসেপ্টটা, যে একটা বাতিল কনসেপ্ট, একটা কুসংস্কার আজকের দিনে, এই জিনিসটা যদি মানে জেনে যদি বড় হয়, তাহলে তাদের অদূর ভবিষ্যতে এবং তাদের যে শিক্ষাক্ষেত্রে তাদের অবস্থাটা কি দাঁড়াবে, আমরা সেই ব্যাপারে আপনার মতামত জানতে চাইছি। আমি সেই প্রচ্ছদের ছবিটা দেখেছি, বইটা আমি দেখিনি। যেটা দেখার পরে আমার মনে হয়েছে যে এটা কি বলবো, এটা অবৈজ্ঞানিক, অপসংস্কৃতি এবং সব মিলিয়ে বলবো এটা একটা নিন্দনীয় ব্যাপার হলো। যে বিজ্ঞান অঙ্ককে আমরা বিজ্ঞানের অংশ মনে করি, সেখানে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিজ্ঞানের বইয়ে শিশুর মনের মধ্যে একটা অপবিজ্ঞানকে, এটা মানে অঙ্কের ইয়েতে সেখানে পরিষ্কারভাবে লেখা উচিত ছিল, সেটা লেখা হয়নি, না লিখে এইভাবে দেওয়া হয়েছে যেটাকে রাহু কেতু, যেটা অস্তিত্বহীন, সেটা বিজ্ঞানের আধুনিক যুগে সেইখানে এটা স্থান পাওয়া উচিত নয়। আমার এক এক সময় মনে হয় এই ধরনের ধারণাগুলো ঢুকিয়ে দেওয়া হয় যারা এই ধরনের, ধরুন গণিতজ্ঞ নয়, কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের মদতে এইগুলো করা হয়, যেগুলো শিশু মনকে প্রশ্ন, আমাদের যা স্বভাব, আমরা শিশু মনের যে কৌতূহল প্রশ্ন আছে সেইগুলোকে আমরা পূরণ করি না বা করতে পারি না। অনেক মা বাবার পক্ষেই পূরণ করা হয় না। তাদের মনে সেটা রাহু কেতু নিজেরা এরকম আংটি এবং নানান রকম জিনিস এই করে রেখেছেন। তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করে না, বাচ্চার মনেও সেটা একটা ছোটবেলা থেকে ছায়া, মানে একটা গভীর ছায়াপাত করবে, যার ফল আমার মনে হয় অদূর ভবিষ্যতে আমরা একটা অবৈজ্ঞানিক এবং এইরকম একটা মানে আমরা একটা ভবিষ্যৎ পাবো, যে ভবিষ্যতের ছেলে মেয়েরা সেই জায়গাগুলো থেকে। আমি সব মিলিয়ে মনে করি এটা অবিলম্বে পাল্টানো দরকার। এবং আমি এর বেশি তো বলতে পারবো না কারা এর পেছনে আছে বা কি আছে সেসব জানি না, কিন্তু যা হয়েছে আমি এটার তো মনে করি এটা একটা নিন্দনীয় ব্যাপার হলো। ত্রিপুরা এসসিআরটি রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের তরফে এবছর যে সপ্তম শ্রেণীর গণিত বই প্রকাশিত হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি তার প্রচ্ছদ এবং তার ভেতরে নবগ্রহের চিত্র দেওয়া হয়েছে, যে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে স্থান পেয়েছে রাহু কেতু এবং তার সাথে সূর্য। অথচ এই চিত্রে ইউরেনাস, নেপচুন, প্লুটো, এমনকি পৃথিবীও বাদ গেছে। এই অবস্থায় যখন এরকম একটা ঘটনা ঘটলো, এই পরিপ্রেক্ষিতে ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চের তরফে আমরা বিভিন্ন রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বরা, বিভিন্ন পেশায় যারা রয়েছেন, বুদ্ধিজীবী, চিকিৎসক, বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে আমরা যাচ্ছি। তো এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের পাশে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক শ্রী শীতাংশু রঞ্জন দে মহাশয়। তো এখানে এই যে ঘটনাটা, আমি শীতাংশু দাকে জিজ্ঞেস করছি, তো
এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, আপনি কি বলবেন? এসসিআরটি যে বইটা করেছে এটা তো ওরা এনসিইআরটি কে ফলো করেই করেছে। তো এটা আমাদের দেশের যে সরকার, যে রাজনৈতিক বিশ্বাসী সরকার, তারা তাদের যে ন্যারেটিভ, তাদের যে বয়ান, ওটাকে পাঠ্য বইয়ে প্রতিফলিত করে থাকে। আমরা অতীতেও দেখেছি। এটা হচ্ছে শাসকের আত্মমগ্নতা। তারা নিজেরা ভাবে যে আমরা যা করছি তাই ঠিক, মানুষ আমাদেরকে সমর্থন করে, আমাদের প্রতি সমর্পণ আছে, অর্পণ আছে, তাই আমরা ঈশ্বর হয়ে গেছি। এটা তো ঠিক না, ঈশ্বর হয় না কেউ। যখন তারা মনে করে ঈশ্বর হয়ে গেছি, তখন কিন্তু দেশের অবস্থা খারাপ হয়। আসলে দায়শীল হতে হয়, প্রজার প্রতি দায়িত্বশীল হতে হয়। তো এক্ষেত্রে জ্যোতির্বিদ্যা যেটা বলা হয়, এটা জ্যোতির্বিজ্ঞান নয়, জ্যোতির্বিদ্যা। আমাদের যে জ্যোতির্বিদ্যা আমাদের দেশে প্রথম থেকেই চালু আছে বিভিন্ন অ্যাঙ্গেল। তো এটা সব ক্ষেত্রে মীমাংসিত নয়, মানে বিজ্ঞান বা দর্শন মীমাংসিত নয়। ফলে এটাকে পাঠ্য কিভাবে করা যায় আমি জানি না। আমার কাছে মানে মনে হয়েছে ওটা পাঠ্য বইয়ে আসা উচিত না, এই 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 ফর্মটা এটা এসে গেছে, যে কারণে আমি বললাম। কিন্তু ঘটনা হচ্ছে আমাদের অহরহ আমাদের জীবনে যেটা দেখি যে যারা জ্যোতিষশাস্ত্র জ্যোতিষী, তারা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে নানান ধরনের পাথর টাথর দেয়, তাবিজ কবজ দেয়, আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে, আর নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করে মিডিয়াতে নিজেদের বিজ্ঞাপন দিয়ে। এবং দেখা গেল যে এরকম অনেকেই অপঘাতে ওদের মৃত্যু হয়ে যায়, অন্যের মৃত্যুর কথা জানান ওনারা, জানিয়ে নিজেরাই অপঘাতে মরে যান, দুঃখজনকভাবে আগুন লেগে মরে যাচ্ছেন, দুর্ঘটনাগ্রস্ত হয়ে মরে যাচ্ছেন। তো এক্ষেত্রে তো বেশি কিছু বলার বাকি থাকে না, যে ওনারা যে শাস্ত্রটাকে মানে মীমাংসিত বলে বলেন বা ওটাকেই সত্য বলে বলেন, তো আসলে সত্য নয়। তবে এটা ঘটনা যে আমাদের পরম্পরাগত যে অনেকগুলি শিক্ষা আমাদের দেশে প্রাচীন সময় থেকে যেগুলি চলে আসছে, সেগুলিকে আমরা ফুৎকারে উড়িয়ে দিতে পারি না। কিন্তু তার যে দার্শনিক আরোহণ অবরোহণ এবং বৈজ্ঞানিক যে মীমাংসার বিষয়গুলি, এগুলির স্তর পার হয়েই আমরা বলতে পারি যে এটা আজকেও দাঁড়িয়ে আছে, এবং তখন আমরা নির্ভুল একটা জায়গায় ছিলাম। হয়তো একসময় আমাদের নির্ভুল ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু এখন এভাবে এখন যেটা করা হচ্ছে জগা খিচুড়ি করা হচ্ছে। আমি বাঙালি, আমার বাংলার এলাকায় যা আমি দেখি, আমাদের এখানে যেটা ছিল আগে, মানে গণনা যেটা ছিল, সে আমরা খনা বরাহ মিহিরের নাম জানি। এটা আমাদের পরম্পরা, এটা আমাদের কি পারম্পরিক শিক্ষাটা কি ছিল? ওটা ছিল কৃষির উপর, কৃষির খন্দ, ফসল কি হবে, এই ফসলের পর এই ফসল, এই ফসলের পর এই ফসল, এখন কি করতে হবে না করতে হবে, এটা ছিল আমাদের পারম্পরিক শিক্ষা। তখন তো টোল স্কুল কিছুই ছিল না, তো মানুষ এভাবে জীবন দিয়ে শিখতেন। কি শিখতেন? কৃষি আমাদের জীবিকা ছিল, কৃষি শিখতেন। তো সেক্ষেত্রে খনা যে বচনগুলি সে ওই সময় বলে গেছেন, সবগুলি এখন কাজে আসবে এমন তো কথা নেই। কারণ হচ্ছে আমাদের প্রাকৃতিক যে বিষয়গুলি, ক্লাইমেট চেঞ্জ ব্যাপারগুলি তো আসছে। আগে আমাদের 3টে ফসল ছিল, আমন, আউশ, বোরো। আউশকে আমরা আমাদের স্থানীয় ভাষায় বলা হতো হিসা। হিসা মানে শস্য বীজগুলি ছড়িয়ে দিলেই ফসল হয়ে যেত, কারণ জমির উর্বরতা, তার যে জমির তস, সেগুলি একরকম ছিল। এখন ব্যাপারটা নেই। সেক্ষেত্রে আমাদেরকে এই জায়গাগুলি সংস্কার করে, এই বাধাগুলি, এইগুলি উত্তরণ করে মাপকাঠিগুলি, তখনই আমি বলতে পারি যে এটা আমার শিশুর জন্য শিক্ষার বিষয় হতে পারে। আজকে যারা এগুলি করছেন, ওরা করতে পারছেন নিশ্চিন্তে, কারণ তাদের বাচ্চারা এই বই পড়বে না। না, ঘটনাটা যেটা হচ্ছে সেটাই বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের যে পরম্পরা, যেটা পরম্পরার মধ্যে সেটাকে তো ফেলে দেবার বিষয় নয়, সেটার মধ্যে যেটা ভালো দিক রয়েছে সেটা আমরা গ্রহণ করব, এবং যেটা নাকি ভুল সেটা আমরা বাদ দিয়ে দেব। তো এখানে দেখা যাচ্ছে যেটা যে একটা পুরনো ভুল ধারণা, ভুল চিন্তা, সেটাই এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর কাছে যখন এই একটা বার্তা পৌঁছবে, তো ওই বিষয়টা তার মধ্যেও তো একটা প্রতিক্রিয়া হবে। এ নিয়ে আপনি কি বলবেন? সেটার ফলাফলটা কি? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা বরাবরই মানে বাচ্চাগুলিকে গিনিপিগি করা হয় বিভিন্নভাবে।
বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে শিক্ষানীতি অনেক কিছু এসছে আমাদের ইনসেপশন। বাচ্চারা সবসময় চিরকাল গিনিপিগ। আর একটা কথা আপনাকে আমি বলেছি, যারা এগুলি করছেন যে আমাদের নীতি প্রণেতারা, তাদের ঘরের বাচ্চারা তো এই বই পড়বে না, তারা তো সরকারি স্কুলে যাবে না, ওদের বইয়ে এগুলি থাকবে না। ওরা সায়েন্সটাই পড়াবে, যেটা পড়ানোর ওইটাই পড়াবে, এগুলি বাদ বাকি মানুষের জন্য এটা থাকবে। সিস্টেমটাই এরকম, চালনির ফাঁকগুলি দিনে দিনে মানে কমে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষ চালনির থেকে বেরোতে পারবে, উচ্চশিক্ষায় যেতে পারবে। এখন যা দিনকাল আসছে যে স্কুল থেকে খুব কম সংখ্যক মানুষ স্কুল পাস করতে পারবে। তো এটার সঙ্গে আর্থিক নীতি, রাজনৈতিক নীতি এগুলি যুক্ত। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন করণীয় কি দাঁড়ায়, আপনি কি মনে করেন? এ ব্যাপারে তো আমি কোনো দিশা দিতে পারি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে ওটাই মনে করি। কারণ আমার সামনে কোনো দিশা আমি সুস্পষ্টভাবে কিছুই বলতে পারি না। তো এটা যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, ঠিক হয়নি। আমি এটার পক্ষে নই, একমত নই। এটা ভুল শেখানো হচ্ছে বাচ্চাদের। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা এখন প্রতিদিন বিভিন্ন ব্যক্তিবর্গের কাছে ত্রিপুরা এসসিআরটির তরফে গণিত বইয়ে যে একটি অবৈজ্ঞানিক বিষয়কে ঢোকানো হয়েছে সে বিষয়টা নিয়ে ইন্টারভিউ করতে যাচ্ছি। আজ আমরা মিলিত হয়েছি রাজ্যের প্রাক্তন শিক্ষক গোপাল দেবনাথ স্যারের সাথে। স্যারও নিশ্চয়ই বিষয়টা জানেন, তো স্যারের কাছে আমরা এই বিষয়ে ওনার প্রতিক্রিয়াটা জানতে চাইছি। স্যার, আপনি একটু বলুন। আমি যা জানি তা তো 8-এর বইয়ের মধ্যে যে এই গ্রহগুলোর নাম উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, না এটা কি না স্যার, এটা ক্লাস 7-এর বইটায় 7-এর বইতে, হ্যাঁ 7-এর বইতে যে গ্রহের নাম উল্লেখ করা হয়েছে সেখানে আছে রাহু এবং কেতু। রাহু কেতু বলে কোনো গ্রহই নেই। এটা অবস্থা যে 9টি গ্রহ আছে, এরপর আরেকটা গ্রহ আবিষ্কার হয়েছে শুনছি, সেটা এক্স গ্রহ নাম দিয়েছে বিজ্ঞানীরা। আবার অন্যরাও অন্য নামও দিয়েছে, সবাই এই নামে একমত না। তা এই গ্রহগুলোর মধ্যে তো রাহু কেতু আসতেই পারে না। অ্যাকচুয়ালি স্যার আমরা যে বিষয়টা জানি, যে বিজ্ঞান যেটাকে বিজ্ঞানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যে রাহু এবং কেতু বলে বাস্তবে কোনো গ্রহ নেই। এই দুটো একটি কাল্পনিক বিষয়, এটা বিজ্ঞান প্রতিষ্ঠা করেছে। তো এখানে 7ম শ্রেণীর বিজ্ঞান গণিত বইয়ে তার প্রচ্ছদে এবং ভেতরে শুধু এই দুটোকে গ্রহ হিসেবে দেখানো হয়নি, সূর্যকেও একটি গ্রহ হিসেবে এখানে দেখানো হয়েছে। বাহ! তো সে জায়গায় পৃথিবী নেই, ইউরেনাস, নেপচুন, প্লুটো, সে বিষয়গুলোই নেই। এটা যদি এইরকম একটা ভ্রান্ত ধারণা ক্লাস 7-এর বাচ্চাদের কাছে যদি পৌঁছয়, যারা শিক্ষা নিতে এসছে, তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা নিয়ে আপনি কি ভাবছেন? আপনার প্রতিক্রিয়া হবে কি, সে কিছু বিজ্ঞান শিখবে না? বোধশক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এই 9টা গ্রহ আছে আমরা জানি। যদি এই গ্রহগুলো না জানলো, এবং সূর্যকে গ্রহ বলা হচ্ছে, সূর্য গ্রহ না, স্টার। সূর্য একটা নক্ষত্র, সূর্যের চারদিকে এই গ্রহগুলো ঘুরছে। তা এই এই গ্রহগুলোর মধ্যে সূর্যকে ঢুকালো তো ব্যাপারটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক চিন্তা, একদম অবৈজ্ঞানিক চিন্তা। তো ছাত্রছাত্রীদের মধ্যে মানে এটার মানে এরা তো এই প্রজন্মটা একটা ভুল শিক্ষা নিয়ে বড় হয়। একদম ভুল শিক্ষা, শিক্ষাই নেই, এটা কুশিক্ষা। তো এটা কেন করা হচ্ছে স্যার, আপনি কি মনে করেন? এটা কেন করা হচ্ছে তা তো জানি না। এইটা বলতে পারি যে কেন্দ্রীয় বর্তমান যে সরকার আছে, এই সরকার প্রকৃত শিক্ষা মানুষকে দিতে চায় না। এইটা হচ্ছে আসল কথা। প্রকৃত শিক্ষা দিতে গেলে তারা যে এডুকেশন পলিসি করছে 2020, এর মধ্যে এটা আসতেই পারে না। তারা প্রাচীনকালের অনেকগুলো জিনিস আনতে চাইছে, যেখানে যে প্রাচীনকালে পুষ্পক ক্লক ছিল, এটা আমাদের মানে উড়োজাহাজের মতো ছিল, এগুলো ফালতু কথা। এই ব্যাপারে ওই
সুকুমারী ভট্টাচার্য একটা মহাপণ্ডিত ব্যক্তি, হ্যাঁ, হ্যাঁ। উনি তার একটা লেখা বইতে লিখেছে যে এই উড়োজাহাজ তৈরি করতে গেলে তো প্রথম দরকার ফিজিক্সের জ্ঞান। তখন তো ফিজিক্সের জ্ঞানই ছিল না, ফিজিক্স সাবজেক্টেই ছিল না। সেটাই না, ঘটনাটা হচ্ছে যেটা যে পৌরাণিক কল্প কাহিনী যেগুলো, সেগুলোকেই বিজ্ঞানের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। মিশিয়ে দেওয়া হচ্ছে। মূল বৈজ্ঞানিক চিন্তা যেটা এবং বৈজ্ঞানিক সত্য সেটা সেটা আড়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ। ঘটনাটা সেটা। তো এই পরিপ্রেক্ষিতে আজ ক্লাস 7 এর বইয়ে যেটা হলো, যে ঘটনাটাকে অবৈজ্ঞানিক বিষয়টাকে তুলে আনা হলো, সেই পরিপ্রেক্ষিতে এখন করণীয় কি সে ব্যাপারে আপনি কি কিছু ভেবে দেখেছেন? না না, সেই ব্যাপারে যারা করণীয়, এটা হচ্ছে শিক্ষা বিষয়ক যারা আন্দোলনকারী, তারা আন্দোলন করবে আর এগুলোর প্রচন্ড প্রতিবাদ করবে। এইগুলোর প্রতিবাদ শুধু রাজ্য স্তরে না, কেন্দ্রীয় স্তরে করা উচিত। সারা ভারতবর্ষব্যাপী এইগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত। যে এইরকম শিক্ষা দিলে মানুষ একদম আগে মানে আদিম যুগে গিয়ে পৌঁছবে। এটা কি শিক্ষা হলো? এটা কি বিজ্ঞান? কোপার্নিকাস, গ্যালিলিও তারা আবিষ্কার করেছেন এই জিনিসগুলো, যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন তাদের চিন্তা ভাবনাগুলো কি বাতিল করে দিতে হবে কোপার্নিকাস, গ্যালিলিওর মতো সায়েন্টিস্টদের? ঠিক আছে, অনেক ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার। নমস্কার, ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চে আপনারা স্বাগত। আমরা আজকে আছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অশেষ রায় চৌধুরীর সাথে কথা বলার জন্য। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে রাজ্য এসসিআরটির তরফ থেকে যে সপ্তম শ্রেণীর যে অঙ্কের বই প্রকাশিত হয়েছে, তার প্রচ্ছদ এবং ভেতরেও যে 3-এর ম্যাজিক বর্গ বোঝানোর জন্য যে ছবিটি প্রকাশিত হয়েছে, এই ছবিটির মধ্যে রয়েছে রাহু এবং কেতুর ছবি, সঙ্গে আছে সূর্য, যে সূর্যকে আমরা নক্ষত্র হিসাবে জানি। এই অবৈজ্ঞানিক বিষয়টি যে এসসিআরটির তরফ থেকে ছাপানো হয়েছে, এই বিষয়ে এই বিষয়টা ছাত্রছাত্রীদের মধ্যে কি রকম প্রভাব ফেলবে আপনি কি মনে করেন? হ্যাঁ, আসলে এটা খুব ইন্টেনশনাল বলে আমার মনে হয়। কারণ হচ্ছে এই যে রাহু কেতুর যে কনসেপ্ট, এগুলো একেবারেই ভ্রান্ত এবং বিজ্ঞান বিরোধী ধারণা। এই ধারণাগুলোর সঙ্গে জড়িয়ে আছে জ্যোতিষ শাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান নয়। কারণ অনেক দিন আগেই জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র আলাদা হয়ে গেছে। জ্যোতির্বিজ্ঞান একটা বিজ্ঞানের ধারা এবং জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান বিরোধী এবং অবৈজ্ঞানিক বিষয়, যেটা মানুষকে অন্ধকার অজ্ঞানতা রেখে তার থেকে পয়সা কামানোর একটা ধান্দা ছাড়া আর কিছু নয়। এটাকে একটা বিদ্যে হিসাবে চালু রাখা এবং এখন বিভিন্ন জায়গায় এ নিয়ে কোর্স করারও চেষ্টা হচ্ছে, যার মূল ভিত্তিটাই একেবারে অবৈজ্ঞানিক এবং ভ্রান্তিতে ভর্তি। কারণ আমরা অনেক দিন আগে আমরা ওই যে মানে ধর্মগ্রন্থে যে মানে জিওসেন্ট্রিক মডেল, আমাদের ব্রহ্মাণ্ডের যে জিওসেন্ট্রিক মানে পৃথিবীর চারদিকে সব ঘুরছে সূর্য থেকে শুরু করে, এই যে ধারণাটা, এই ধারণাটা অনেক আগে, আজ থেকে অন্তত 600 বছর আগে, মানে ব্রুনোর শহীদানের পর থেকে বা গ্যালিলিওর কাছ থেকে এই বিজ্ঞান পরিষ্কার করার পর থেকেই আমরা দেখেছি যে এটাই হচ্ছে গিয়ে ধারণা। কিন্তু জ্যোতিষ শাস্ত্র এই ধারণায় চলে না। যদিও আশ্চর্য ব্যাপার হচ্ছে, প্ল্যানেটারি মুভমেন্টের যে তথ্য আমাদের জিওলজি মানে প্ল্যানেটারি সিস্টেমের যে তথ্য আমাদের এখান থেকে সরকারিভাবে প্রকাশিত হয় বা আমেরিকার নাসা থেকে প্রকাশিত হয়, সেই তথ্য ওরা নিয়ে যে একটা হিসেব তৈরি করে, সেটা হচ্ছে মানুষের স্বভাব বা তাদের নেচার বা তাদের চাহিদা কিভাবে মানে হবে, মানে অবৈজ্ঞানিকভাবে মেটানো যায়, সেই রকম একটা কনফিউশনের মধ্যে দিয়ে এই জ্যোতিষশাস্ত্র চালু থাকে। এবং শিক্ষার মধ্যে এইগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ছোটবেলা থেকেই এই ধারণার বশবর্তী হয়ে মানুষ যাতে চলতে পারে,
ওরা যখন বড় হবে ওরা বলবে এর মধ্যেই সত্যতা রয়েছে, সেটা ভেবে নেবে। এ দিয়ে ভবিষ্যতে এই ব্যবসা, লোক ঠকানোর ব্যবসা মানে জ্যোতিষশাস্ত্র, সেই জ্যোতিষশাস্ত্র, হাত প্যামিস্ট্রি বা এই পাথরের ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা। আমি খুঁজে দেখলাম যে এই রকম ব্যবসার যে মার্কেট, সে ভয়ানক, অনেক বিশাল মার্কেট, প্রায় 15 মিলিয়ন মানে 1500 কোটি ডলারের মার্কেট আছে এখন। আর সেটা আগামী কয়েক বছরের মধ্যেই 35 বিলিয়ন ডলারে চলে যাবে, মানে এত বাড়ছে। এবং সেখানে বিনিয়োগ করা হচ্ছে। বিনিয়োগ করা মানে এই সম্পর্কিত মানুষকে অন্ধ ধারণার দিকে, ভুল ধারণার দিকে ঠেলে দেওয়া, যাতে ব্যবসাটাকে রক্ষা করা যায়। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এবং এর বিহিত করা অবশ্যই সমস্ত সচেতন মানুষের এগিয়ে এসে করা উচিত। এখানে সবচেয়ে মানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কি, এই যে বিজ্ঞানের ধারণাকে আধার করে অপবিজ্ঞান বা অবিজ্ঞানকে চালানোর চেষ্টা। কারণ এই যে ক্লাস 7টা, এইটা খুব ক্রুশিয়াল বয়স। এই বয়সে ধারণাগুলো দীর্ঘকালীন প্রভাব রাখে মানুষ যখন বড় হয়ে উঠবে তার চিন্তাভাবনার মধ্যে। তার মধ্যে এই কুসংস্কারগুলি যদি ঢুকিয়ে দেওয়া যায়, তার প্রভাব চলতে থাকবে। এবং এই যে দুর্বুদ্ধি, এটা কিন্তু বিজ্ঞানের ধারণাকে আধার করেই করা হয়েছে, কারণ এই বয়সটাকে ধরা হয়েছে। এবং এইগুলো, এটা একটা ভয়ানক চক্রান্ত আমি বলবো। এর বিহিত করার জন্য সমস্ত সচেতন মানুষকে এগিয়ে আসা উচিত এবং এর বিহিত করা উচিত। For any reason it may not take it, may take from my TV. Okay, ma'am. Thank you. Thank you for the assurance, ma'am. Nice meeting you, ma'am. Thank you. Nice meeting you also, and I am expected to see your this activities. Yes, yeah, ma'am. This is our Facebook You are account. having like this journal. Yeah, ma'am. Yes. We are In Bengali, they are In English. not right now, ma'am. We are the last signatures of all the teachers and students and scientists, prominent figures in our society. So there are more than 100 signatures to agree with our demand. So kindly. আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ, আপনারা জানেন আমরা শুরুতেই প্রেস কনফারেন্স করে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত নাগরিকদের জানিয়েছিলাম যে এসসিআরটি ডিপার্টমেন্টের 7ম শ্রেণীর গণিত বইয়ের প্রচ্ছদে নবগ্রহ যন্ত্রের ছবি দেওয়া হয়েছে এবং ভেতরে 3x3 ম্যাজিক সংখ্যা শেখানোর কারণ হিসেবে এই ছবিটি ব্যবহার করা হয়েছে। আমরা জানি যে নবগ্রহ যন্ত্রের যেই চিত্রটা ছাপানো হয়েছে সেই চিত্রটা ভুল এবং ভ্রান্ত ধারণা, কারণ তার মধ্যে রাহু এবং কেতু নামক দুটি একটা কাল্পনিক গ্রহের কথা বলা হয়েছে এবং সূর্য এবং চন্দ্রকে গ্রহ হিসেবে দেখানো হয়েছে, যা আজকে থেকে 1600 বছর আগেই বাতিল হয়ে গেছে। আধুনিক সৌরজগতের ধারণা আপনাদের সবারই জানা। এই বিষয়টা এক গণিত পুস্তিকার মতো একটা গুরুত্বপূর্ণ বইয়ের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পাঠানো, বিশেষ করে 7ম শ্রেণীর ছাত্রছাত্রী যারা মানে মাত্র শিখছে, ওদের মানসিকতায় একটা খারাপ প্রভাব ফেলবে, অন্ধবিশ্বাস কুসংস্কারের জন্ম দেবে। এই নিয়ে আজকে আমরা ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ এসসিআরটি ডিরেক্টরের কাছে ডেপুটেশন দিই। আমরা শুধু ডেপুটেশনই দিইনি, তার আগে রাজ্যের বিশিষ্ট নাগরিক, শিক্ষক, বিজ্ঞান শিক্ষক, বিশিষ্ট সাংবাদিক সবার গণস্বাক্ষর আমরা নেই দুটো দাবি নিয়ে। একটি দাবি, অবিলম্বে প্রচ্ছদ থেকে এই ছবিটি সরাতে হবে এবং প্রত্যেকটি স্কুলে একটি সার্কুলার জারি করতে হবে যে এই ছাপানো এই বিষয়টি ভুল। 3x3 ম্যাজিক সংখ্যা শেখানোর জন্য যে উদাহরণটি দেওয়া হয়েছিল তা প্রাচীন ভারতের ভ্রান্ত ধারণার একটি উদাহরণ দেওয়া হয়েছে। বর্তমানে সৌরজগতে এরকম কিছু নেই, এই ধারণাটা ভুল, এই ভুল স্বীকার করতে হবে। আমরা ডিরেক্টর ম্যাডামের সাথে কথা বলেছি, উনি আমাদের এই দাবিগুলি পক্ষে আছেন। উনি বলেছেন যে আমাদের দাবিগুলি যুক্তিযুক্ত এবং উনি এটা উপরে পাঠাবেন। এখন দেখা যাক যে কী প্রতিক্রিয়া আসে, কিন্তু আমরা আমাদের এই দাবিতে অনড় থাকবো, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আরেকটি দাবি কি? একটি দাবি হচ্ছে প্রচ্ছদ থেকে এই ছবিটি সরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে প্রত্যেকটি স্কুলে সার্কুলার পাঠাতে হবে এই বিষয়ে, যে 3x3 ম্যাজিক সংখ্যার যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু এই ধারণাটা ভ্রান্ত। বর্তমান আধুনিক সৌরজগতের ধারণা এটাকে নস্যাৎ করে। ধন্যবাদ। আমি সৈকত কুমার রায়, সম্পাদক ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ। সৈকত কুমার রায়। ত্রিপুরা যুক্তিবাদ বিকাশ মঞ্চ
বিজ্ঞান চেতনা প্রসারের একটি গণসংগঠন।